এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি আন্দোলনকারীদের, চলবে কমপ্লিট শাটডাউন। বন্দর অভিমুখে বামপন্থীদের রোড মার্চ। ফেব্রুয়ারির আগে স্থানীয় ভোট সম্ভব নয়, সিলেটে বিজনেস ডায়ালগে আমির খসরু। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এবং বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বরগুনায় আরেকজনের মৃত্যু, এডিস নিধনে চট্টগ্রামে ক্র্যাশ প্রোগ্রাম। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রাম বন্দর রক্ষা এবং মানবিক করিডোরের প্রতিবাদে বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে চলছে রোড মার্চ ও সমাবেশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, রোড মার্চ ও সমাবেশের সবশেষ তথ্য আমাদের জানাবেন। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল যেটি এনসিটি বলা হচ্ছে, এই এনসিটি বিদেশিদের হাতে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদে একই সাথে রাখাইনে মানবিক করিডোরের প্রতিবাদে মূলত আজকের এই রোড মার্চ পরবর্তী সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি গতকালকে মূলত ঢাকা থেকে 2 দিনের এই রোড মার্চ শুরু হয়। প্রতিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের মিরসরাই সহ সবশেষ রোড মার্চটি মূলত চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে এসে শেষ হয়। এই মুহূর্তে আসলে সমাপনী সমাবেশ চলছে। এখানে বাসদ, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বামপন্থী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, তারা কথা বলছেন এবং তারা বলছেন যে দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য, ডিপি লিঙ্কের কাছে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এর মধ্য দিয়ে মূলত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলছেন প্রয়োজনে হরতাল অবরোধের মধ্য দিয়ে হলেও এটি রক্ষা করা হবে, সরকার যদি তাদের সেই জায়গা থেকে সরে না আসে। আর তারা এখানে কিন্তু আমরা দেখেছি যে মিছিলে মিছিলে সমাবেশে মিলিত হয়েছেন এবং ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদের ভাষাগুলো, কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তারা এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা কথা বলছেন। তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সংস্কারের মধ্যে বন্দর আসলে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার কোনো এজেন্ডা ছিল না, কিন্তু কার স্বার্থে মূলত এই ষড়যন্ত্র করা হচ্ছে তারা এমন প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বটি হচ্ছে সংস্কারের মধ্য দিয়ে মূলত একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করা, কিন্তু তারা সেটি না করে অতীতের সরকারদের মতো যারা এই বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তাদের মতো করে এই বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা জুলাইয়ের যে স্পিরিট সেটির বিরোধী কাজ বলেই তারা এখানে মন্তব্য করেছেন এবং তারা বলছেন এই যে সরকার এরকম একটি সিদ্ধান্ত নিতে সেখান থেকে সরে আসতে হবে। এবং যদিও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামী 6 মাসের জন্য নিজেদের ব্যবস্থাপনায় এই বন্দরের এনসিটি টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, তবে তারা বলছেন যে স্থায়ীভাবে এটির সমাধান অর্থাৎ দেশীয় অপারেটরদের মাধ্যমে এটি পরিচালনা করতে হবে এবং কোনোভাবেই সাম্রাজ্যবাদীদের হাতে এই চট্টগ্রাম বন্দরকে, সম্ভাবনার বন্দরকে, লাভজনক এই বন্দরকে তুলে দেওয়া যাবে না, এমন ঘোষণা কিন্তু আজকের এই সমাবেশ থেকে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রোড মার্চ পরবর্তী বাম সংগঠনগুলোর সমাপনী সমাবেশের সবশেষ তথ্য। কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। এনবিআরে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত সহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এই কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা বলছেন দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছেন, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে অনেকটা অচল অবস্থা এনবিআর অফিসে। সবাই মিলে একসাথে বাংলাদেশের নতুন বাংলাদেশের
যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। এদিকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক ও রাজস্ব কর্মকর্তারা। পুরোপুরি বন্ধ আমদানি রপ্তানির শুল্কায়ন কার্যক্রম, হচ্ছে না পণ্য ডেলিভারি, ব্যাহত হচ্ছে রপ্তানি পণ্য শিপমেন্টও। দ্রুত কর্মবিরতি প্রত্যাহার না হলে ব্যাপক ক্ষতির পাশাপাশি বহির্বিশ্ব ইমেজ ক্ষুণ্ণ ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। হাজিরা শুলির প্রতিবেদন। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত 5 দিন রাজস্ব কর্মকর্তারা 3 থেকে 5 ঘন্টার কর্মবিরতি পালন করলেও আজ পালন করছেন পূর্ণাঙ্গ কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরের ডেলিভারি গেট, আনস্টাফিং শাখা ও স্ক্যানিংয়ে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন না করায় বন্ধ হয়ে গেছে আমদানি পণ্য ডেলিভারি। শুল্কায়ন না হওয়ায় পণ্য শিপমেন্টেও সমস্যা হচ্ছে। এখন অফিসারদের ডকুমেন্টসের কার্যক্রম তো সবকিছু বন্ধ আছে। টানা কলম বিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় 4 গুণ করে জরিমানা দিতে হচ্ছে আমদানিকারকদের। এইটা আমাদের ধারাবাহিকভাবে কিন্তু আমাদের একটা ভাবমূর্তিতেও আমাদের একটা বিরূপ প্রভাব পড়বে। আর আমরা চাই না যে এই ধরনের এটা লেঙ্গার হোক, যে চাই দ্রুত এটার একটা সমস্যার সমাধান হোক। নেতিবাচক প্রভাব পড়ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও। সব দিক থেকে খরচ বাড়ায় পণ্যের দামে এর প্রভাব পড়বে বলে মনে করছেন সিএনএফ এজেন্টরা। যদিও দ্রুত এই সংকটের সুরাহা হবে বলে প্রত্যাশা নৌপরিবহন উপদেষ্টার। চিটাং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা, এবং এটা আশা করি যে কাস্টমসের যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং ফাইন্যান্স উপদেষ্টা আছেন ওনারা দেখছেন বিষয়টা। রাজস্ব বোর্ডের শুল্ক ও কর থেকে আহরিত রাজস্বের সিংহভাগ যোগান দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সিলেট ও মৌলভীবাজারে আলাদা অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর AZM জাহিদ হোসেন। এছাড়াও রাজধানীতে এক অনুষ্ঠানে রিজভী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। গোলজার আহমেদের প্রতিবেদন। শনিবার দিনভর সিলেটের জালালাবাদ গেস অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত বিজনেস ডায়ালগ 2025 অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বিজনেস ডায়ালগের শুরুতেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসাকে রাজনীতিকরণ করা যাবে না। বিএনপি চায় একটি উদ্যোক্তা বান্ধব সরকার গঠন। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলছি। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটা অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত, কারণ তাহলে সকলের জন্য সুবিধা। বিকেলে একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, তবে রাজনৈতিক দল হিসেবে যে কেউ যে কোনো নির্বাচনের দাবি করতেই পারে। আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে, এবং যত তাড়াতাড়ি দ্রুত আমরা এটা দেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি, গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যেতে পারি, তাদের বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারি, এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা। মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ বলেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না।
এদিকে রাজধানীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। বিএনপি নেতারা বলেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। গুলজার আহমেদ, এখন। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শনিবার সকালেও ডেঙ্গুর হটস্পট বরগুনায় পাথরঘাটা উপজেলা পরিষদে কর্মরত এক নারী মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। চলতি বছর ডেঙ্গুতে ৪০৮ জন আক্রান্তের পাশাপাশি চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে মশক নিধনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে ৮০ জনের একটি দল পর্যায়ক্রমে পুরো নগরীতে মশক নিধনে কাজ করবে। আমরা প্রোগ্রামটা আজকে শুরু করছি যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারি। তো পাশাপাশি আমাদের তো কোভিড ওমিক্রন এই যে XBB এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সে ব্যাপারেও যাতে সবাই মাস্ক পরিধান করে, এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু করেছি এবং এটা চালিয়ে যাব। চলতি বছরে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। শনিবার সকাল ১১টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শয্যা সংকট বাড়ছে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের স্থান হচ্ছে মেঝেতেও। বরগুনায় ছিলাম ৪ দিন ভর্তি, এই জায়গায় আসছি 5 দিন। তা আজকে বলছে নাম কাটতে দেবে, একটু সুস্থ হবে থেকে। প্রথম দিন টেস্টের দিছে, দেওয়ার পরে খাওয়া দাওয়া পর দিয়েছি, কালকে টেস্ট করা হয়েছে, আগের থেকে বাড়তে ৩৫,০০০, এখন রোগী মোটামুটি সুস্থ আছে। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বরিশালের জেলা বরগুনা। জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৭৭৯ জনে। এদিকে হাসপাতালে ভিড় কমাতে ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। রোগীদের সেবায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। কুমিল্লাতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়লেও মশক নিধনে নেই দৃশ্যমান পদক্ষেপ। প্রত্যয় দাস, এখন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 বাস যাত্রী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। শুক্রবার ভোররাতে হাসারা হাইওয়ে থানার বিপরীত পাশের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতে বাস ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন, যারা বাসের যাত্রী। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত ইউপি সদস্যের স্ত্রী। শুক্রবার রাত 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়। এরই জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5 থেকে 6 জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ময়মনসিংহের শম্ভুগঞ্জে সরবরাহ ভালো হলেও চামড়ার দর না পাওয়ায় বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ভোর থেকেই চামড়া নিয়ে হাটে আসেন ব্যবসায়ীরা, তবে ট্যানারি মালিকদের উপস্থিতি কম থাকায় বিক্রি হয়নি কয়েক লাখ চামড়া। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রক্রিয়াজাতকরণে 900 টাকার মতো খরচ পড়লেও 500-600 টাকার বেশি দাম উঠছে না। এছাড়া বৃষ্টির পানিতে বেহাল হাটে নষ্ট হচ্ছে চামড়া। এমন অবস্থায় হাট সংস্কারের দাবিও জানান তারা। হাট ইজারাদাররা বলছেন, গেল 2 হাটে 25,000 পিস চামড়া বিক্রি হয়েছে। ঈদের আগে দেখো 25 আমরা 1100 টাকা বেচা কেনা করুন যাবো, তখন আমরা চামড়া কিনি মাদ্রাসাতে কিনে টেনে সব লই আইলে তারা সিন্ডিকেট করে কি 400 টাকা কাপা মাল দিয়ে 200 টাকা 250 টাকা। কিশোরগঞ্জেতে মাল নিয়ে আসছি, অনেক যে দরদাম করতেছে এই দরদামে প্রতি পিসে আমরা 400-500 টাকা করে লস। একটা মালের মধ্যে 200 টাকা লবণই লাগে, কামলা খরচ ছাড়া ক্যারিং খরচ আছে অনেক কিছু। মনে করি আমরা কিনছি কত আর বেচলাম কত। ময়মনসিংহে কৃষকদের নিয়ে বিএনপির ব্যতিক্রম আয়োজন কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বাজারে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা অবলম্বনে কৃষি নিয়ে কৃষকের ভাবনা, সংকট ও সমাধান সহ সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধশালী কৃষিভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে সারা দেশে এমন ব্যতিক্রম আয়োজন চলমান থাকবে বলে জানান আলোচকরা। অনুষ্ঠানে বিএনপি সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এখন জনপদে, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।